কাল রাতে যেমন দেখলেন আমরা বেতলাতে ঢুকে গেছি। এখন ঘড়িতে মোটামুটি 8:04। অ্যাকচুয়ালি আমাদের 8টার সময় সাফারি করতে যাওয়ার কথা ছিল। এখন মানে সবাই উঠে গেছে, ফ্রেশ হচ্ছে, আমি রেডি, রাসুকে রেডির পর্ব চলছে। এই যে রাসুকে চলে এসছে ঘুম থেকে উঠে। চলুন টুক করে আমরা সাফারিটা করে নিই। ক্যান্টিনে ব্রেকফাস্ট করে নিয়ে আমরা চলে এসেছি বেতলা ন্যাশনাল পার্কের মেন গেটে। আগেও এসেছি, তাই আলাদাভাবে আশ্চর্য হওয়ার কিছু নেই। জায়গাটা যেরকম দেখে গেছিলাম সেরকমই রয়েছে, খুব সুন্দর, সবুজে ভরা, চারিদিকে বাঁদরের দৌড়ঝাঁপ আর পাখিদের ডাক। এখানে এলে একটু সাবধানে থাকতে হবে বই কি, যে কোনো সময় বাঁদর আপনার হাতের জিনিস নিয়ে চম্পট দিতে পারে। কিন্তু এইখানে এই আগের বার যখন এসেছিলাম বেতলা ন্যাশনাল পার্কে, আমরা সাফারিটা করতে পারিনি, বর্ষাকাল ছিল, তো সাফারি সে সময় বন্ধ থাকে, অগাস্ট মাস ছিল। এইবার ফ্যামিলিকে নিয়ে এসেছি, এবার সেটা আমরা করব। আগে হাতির সাফারিও হতো, এখন সেটা ব্যান হয়ে গেছে, এখন শুধু জিপ সাফারি। সকাল 6টা থেকে 10টা আর দুপুর 2টো থেকে 6টা, এই দুটো টাইমিং এর মধ্যে কিন্তু সাফারি হয়। लेकिन ये तो अपना फ्री है, उसका अपना मन मर्जी चलता है, ठीक है। रोड साइड में जो आएंगे उसी को हम लोग देखेंगे। झुप झाड़ी में अंदर रहेंगे तो नहीं दिखाई पड़ेगा। सही सही। जंगल का एरिया भी सर आपको 1026 स्क्वायर किलोमीटर में पूरा फैला हुआ है। अच्छा। लेकिन पार्क का एरिया जो बना है सर वो 226 स्क्वायर किलोमीटर में। अच्छा। अभी जो हम लोग घूमने निकले हैं ये रोड रिंग रोड है। अच्छा। अंदर जा कर के 5 रोड हो जाते हैं, सभी रोड आपस में अटैच है। पूरे रोड घूमने के लिए 2 घंटे समय लगते हैं सर। अच्छा। परमिशन 1 घंटे का हम लोग को हुआ है। अच्छा अच्छा अच्छा। हाँ। तो हम लोग घूम के वो 1 घंटे के इस तरह से जाएंगे। हाँ, 1 घंटे में हम लोग गेट पर आ जाएंगे सर। गेट पर क्यों आ जाएंगे? 1 घंटे पे वहाँ पे रुकेंगे, फिर हम लोग पैदल चलाएंगे, आप लोग छोड़ दीजिए। नहीं, किए गेट पास किए ना सर। हाँ। हम लोग गेट पर आते तक 1 घंटे के लिए आप लोग हमारे साथ रहेंगे ना। अच्छा। तो जंगल में 1 घंटे के बाद छोड़ दीजिए। अच्छा। हम लोग आ जाएंगे वापस, ठीक है। বেতলা ন্যাশনাল পার্কে শিয়াল, লেপার্ড, জংলি হাতি, নানা রকমের নানা প্রজাতির হরিণ, এই সবগুলো আপনি দেখতে পেয়ে যাবেন। যেমন শুনলেন বিশাল বড় এরিয়া নিয়ে এই ন্যাশনাল পার্ক। আমাদের চোখগুলো সজাগ শিকারী চোখের মতন চারিদিকে বন্যপ্রাণী খুঁজছে। হরিণ আর ময়ূর দেখবো। জঙ্গলের মধ্যে দিয়ে নিজস্ব গাড়ি অ্যালাউড নয়। এখানকার যে সাফারি অ্যাসোসিয়েশনের যে গাড়িগুলো আছে ঝাড়খণ্ডের, সেইগুলোকেই ইউজ করতে হবে, সেইগুলো করেই ভেতরে ঢুকতে দেয়। আর স্পেসিফিক কিছু গাড়ি মেনশন করা আছে, যেমন বোলেরো, স্করপিও, সেই সব গাড়িগুলোকে অ্যালাউ করে। পুরোটাই ভেতরে অফরোড, ভাঙাচোরা মাটি পাথরের রাস্তা। কয়েকটা ওয়াটারিং হোলসও দেখলাম। ওয়াটারিং হোলস বলে তো যেখানে জংলি প্রাণীরা গরমকালে জল খেতে আসে। এটাও জানতে পারলাম যে গ্রীষ্মকালে যখন জল শুকিয়ে যায় তখন ট্যাঙ্কারে করে জল আনা হয় এই ওয়াটারিং হোলসগুলোকে ফিল আপ করার জন্য। 1 ঘন্টা ধরে বেতলা ন্যাশনাল পার্কে জিপ সাওয়ার করে আমরা সবাই মিলে তন্ন তন্ন করে বন্য প্রাণী খুঁজে বেড়ালাম। শেষে জুটলো হরিণ, শিয়াল আর কি জংলি বাঁদর। দ্যাটস ইট। আমাদেরই কথা শুনে টোটাল 5টা রিং রোডের মধ্যে রিং রোড 2টা আমরা বলেছিলাম ড্রাইভারকে আর আমাদের গাইডকে রিকোয়েস্ট করেছিলাম যে ওই রুটটা দিয়ে নিয়ে যেতে, কারণ দেখলাম যে ওই রুটে হয়তো আজকে গাড়ি ঘোড়া কম চলেছে। আমি জিজ্ঞেস করলাম যখন, তো বললো তাই। এবার যেখানে মানুষজন সেখান থেকে তো বন্য প্রাণীরা দূরে চলে যায়, তাই যদি দেখা যায় কিছু, সেই জন্য রিং রোড 2টা দিয়ে নিয়ে আসতে বললাম। এই খুঁজতে খুঁজতে আমাদের সাফারি 1 ঘন্টা শেষ হলো। এরপর আমরা একটুখানি এখানেই একটা পার্ক আছে, ওই পার্কে একটু বাচ্চাগুলোদের ঘুরিয়ে নেবো। আর এখানে সাফারির যে হাতিগুলো আছে, তো এখন হাতির সাফারি তো বন্ধ হয়ে গেছে, বা সাফারির যে হাতিগুলো আছে সেগুলো একটু বাচ্চাদেরকে দেখিয়ে নেবো। সাফারি করে চলে এলাম। সাফারি করে চলে এসে এখন দাঁড়িয়ে রয়েছি। ভালোই ভিজিটার্স এসছে, দেখতেই পাচ্ছেন
গাড়ি কতগুলো গাড়ি আসছে। তো আপাতত আমরা जी अभी फ़ोन किया था आपको। हाँ तो वो हमारा 3 रूम कंफर्म कर दीजिए और आपको 2000 एडवांस कर रहे हैं क्या? हाँ 2000 एडवांस कर दीजिए, अब कम 3 रूम रख रहे हैं। हाँ हाँ तीनों डबल बेड रूम रहेगा। हाँ हाँ और सुनिए ना, खाना वाना खाना वाना मिल जाएगा? हाँ रेस्टोरेंट है। अच्छा ठीक है। और 2 बच्चे हैं, 2 तकिया भी दे दीजिएगा, ठीक है? हाँ, वो जो होगा हम मैनेज कर देंगे। ओके ठीक है। तो फिर हम देखिए, हाँ बोलिए। हम इसलिए आपसे पूछिए कि हम खाली फैमिली वाला को देते हैं, हम बैचलर को देते नहीं है। अच्छा नहीं, पूरा फैमिली है हमारा, 3 फैमिली है। जानते हैं, पता- अच्छा दूसरी चीज है कि आज एक पार्टी का कैंसिल हो गया, इसलिए आपको मिल गया। अच्छा तो एक काम कर दीजिए ना, 6500 में फिक्स कर लीजिए 3 रूम का। ना 6500 में हो गया, 6500 में हो गया भैया। और मत बोलिए, हम लोग आ रहे हैं, ठीक है? पैसा भेज रहे हैं अभी। हाँ हाँ, ये इसी नंबर पे, हाँ हाँ ঠিক আছে। তো দেখতে পেলেন আমাদের নেতারহাটের রুম এইরকম ভাবে বুক হবে, ঠিক আছে? বাবু টাকা প্ল্যানে সাডেন চেঞ্জ। কাল 6 জনের রাঁচি স্টেশন থেকে ট্রেন, তাই রাঁচি আজ সাফারি করে বেরিয়ে যাওয়ার কথা ছিল। বাট এখানে এসেছি, নেতারহাট যাব না? আমরা কি নেতারহাট যাব না? বাট তার আগে পালামু ওল্ড ফোর্ট, লেটস গো। আমরা এখন পালামু ফোর্টের দিকে যাচ্ছি, তো ঘুরে আসি, তারপরে এখান থেকে বেরিয়ে নেতারহাট চলে যাবো। বেতলা ন্যাশনাল পার্ক থেকে পালামু ওল্ড ফোর্ট ওই 4.9 কিলোমিটার্সের মতন, ওই 20-25 মিনিট লাগবে। আমরা চলে এসেছি পালামু ফোর্টে। পালামু ফোর্টে কিন্তু অনেকটা হেঁটে উঠতে হয়। বেতলা ন্যাশনাল পার্ক এলে টুরিস্টরা 2টো স্পট ভিজিট করেই, এক কেচকি সঙ্গম আর অপরটা পালামু ফোর্ট। বেতলার ঘন জঙ্গলের মধ্যে 2টো প্রাচীন ফোর্ট, তার পাশ দিয়ে অরঙ্গা নদী বয়ে চলেছে। পালামু ওল্ড ফোর্টটা যেটায় আমরা এসেছি, চেরো ডাইনাস্টিরও আগে তৈরি হয়েছিল, রাক্সেল ডাইনাস্টির সময়। মুঘলরা পালামুকে পালোয়ান নামেও জানত। মুঘলদের এই জায়গাটা দখল করার আগে লোকাল ট্রাইবস খাওয়ার্স, ওরায়ান্স আর চেরোসরা রাজত্ব করত। ওরান্সদের অধীনে ছিল এই পালামু। যখন আকবর সম্রাট ছিল, মুঘলদের মান সিং এই জায়গা মুঘলদের হয়ে দখল করেছিল ওরিয়ান্সদের হারিয়ে। বাট আকবর মারা যাওয়ার পরে মুঘলরা কনফিউজড হয়ে যায়, আর তারই ফায়দা নিয়ে তখন চেরোরা অ্যাটাক করে ওল্ড ফোর্টটা দখল করে আর নিউ ফোর্ট তৈরি করা হয়। আমরা পালামু ওল্ড ফোর্টের একটা উপরে চলে এসেছি, আর পেছনে দেখুন ঝাড়খণ্ডের খুব সুন্দর একটা অংশ, বেতলা ন্যাশনাল পার্ক বলতে পারেন, পালামু টাইগার রিজার্ভ বলতে পারেন। তো আমরা এখন পালামু ওল্ড ফোর্টের ওপর দাঁড়িয়ে রয়েছি। ওই যে এইখানটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নিউ ফোর্টটা। নিউ ফোর্টটা পাশের পাহাড়ের ওপরে যেটা দেখা যাচ্ছে, সেটা তৈরি করেছিল চেরো ডাইনাস্টির রাজা মেদিনী রায়। মেদিনী রায় মারা যাওয়ার পর নিজেদের ফ্যামিলির মধ্যে সিংহাসন নিয়ে ঝগড়া, বিট্রিয়াল, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে হাত মেলানো, ব্রিটিশরা দেন হামলা করে ফোর্ট দুটো দখল নেয়। এই ফোর্টটা আবার ব্রিটিশরা কারাগার হিসেবেও ইউজ করেছে। ইতিহাস ঘেটে 2টো জিনিস বেরোলো, এক, ফোর্ট দুটো বহু যুগের, খুব প্রাচীন আর প্রচুর যুদ্ধ সহ্য করে আজ এই ভগ্নাবশেষ অবস্থা। আর সেকেন্ড, মানতে হবে চেরোদের যুদ্ধ করার মানসিকতাটা। আমরা পালামু ফোর্ট থেকে বেরিয়ে গেলাম, এবার পাক্কা নেতারহাটের দিকে এগোচ্ছি। বিকেলবেলাটা কোয়েল ভিউ পয়েন্টে কাটাবো, ওটা শিওর। হোটেল মোটামুটি বুক হয়ে গেছে, ওরা আসছে। এখানে সুন্দর ঘুরলাম, একটু ছোলা খেলাম।
গাড়ুতে সুন্দর একটা ঘরোয়া হোটেলে লাঞ্চ করে নিলাম, ডিম ভাত, এদের স্পেশাল ধনেপাতার চাটনি দিয়ে, বেশ ভালো লাগলো। ঝাল ছিল বাট ভালো ঘরের খাবার। খেয়ে দিয়ে মোটামুটি এখন ওখানে একটা জিজ্ঞেস করলাম, তো ওরা বললো বানাওয়ারি থেকে ডান দিকে টার্ন নিয়ে নিলেই নেতারহাট, নাকি ওটা শর্ট, এবং হচ্ছে মেন যে রাস্তাটা আছে সেটাতে তোমার ঘাটির রাস্তা দিয়ে বক্স সাইডে ট্রাক ফ্রাক এইসবগুলো যায়, বাট এই রাস্তাতে এইসব ঝামেলাগুলো থাকে না। তো সেই জন্য আমরা এই রাস্তা দিয়েই চলে এলাম। সুন্দর রোদ উঠেছে, বেশ সাইড দিয়ে পাহাড়, বেশ সুন্দর জায়গা, সুন্দর জায়গা। গাড়ুর এরিয়া পুরো জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, দুর্ধর্ষ। নর্থ বেঙ্গলের রাস্তা মনে হচ্ছে না? আর এরকম কুয়াশা পড়ে গেল সকালবেলায় যখন যাবি কালকে, তখন দেখবি নর্থ বেঙ্গলের ফিল আসবে। পাইন গাছের অভাব। পাইন গাছ আছে তো? হ্যাঁ। বাবা এখানে কি করে দিয়েছে, এইখানটা গাড়ি নিয়ে আমি সামনে চলে গেছিলাম। গাড়ি যেতে দিচ্ছে না, আগের বার দিয়েছিল। চলে এসছি আমরা কোয়েল ভিউ পয়েন্টে, নেতারহাটের আমার সবার থেকে প্রিয় জায়গা। আগেরবার যখন এসেছিলাম এই জায়গাটা পুরো ওপেন ছিল, এখন একটা গভর্নমেন্ট অবজারভেটরি বানানো হচ্ছে, বেশ বড় ইনফ্রাস্ট্রাকচার। যাই হোক, এখনো সেটা চালু হয়নি, তাই সাইড দিয়ে আমরা এগিয়ে গিয়ে একদম সামনে ভিউ পয়েন্টের কাছে চলে গেলাম। সত্যি বলছি, মনটা খুব খারাপ হয়ে গেছিল কোয়েল ভিউ পয়েন্টের এই অবস্থাটা দেখে, তাই আর ভিডিও করার মন হয়নি। জাস্ট কয়েকটা ফটোস তুলে একটুখানি ওই পাশের চায়ের দোকানটাতে বসে চা খেয়ে একটু জায়গাটাকে ভালো করে দেখে আবার আমরা বেরিয়ে পড়লাম। এরপর গুগল ম্যাপসে দেখাচ্ছে পাশেই আছে নেতারহাট লেক ভিউ পয়েন্ট। তো সবাই মিলে ডিসাইড করলাম আজকের দিনটা শেষ হওয়ার আগে একবার জায়গাটা ঘুরে দেখা যাবে। কোয়েল ভিউ পয়েন্ট থেকে নেতারহাট লেক ভিউ পয়েন্ট ঢিলছোড়া দূরত্বে। একটা বেশ বড় রিসর্টের পাশে রাস্তা দিয়ে গিয়ে উঠলাম আমরা লেকের সামনে। বেশ বড় লেক, সুন্দর পরিষ্কার জল, আর মাঝখানে দেখছি আবার একটা আইল্যান্ড হয়েছে। পেছনের দিকে কুয়াশা, মানে ফগটা সেটেল ডাউন হচ্ছে, দিনটা ফুরোচ্ছে। যেহেতু এটা ট্রিপের লাস্ট নাইট, তাই আমরা সবাই হোটেলে ফিরে যে যার একটু ফ্রেশ হয়ে নিয়ে একটু জমিয়ে আড্ডা মারলাম লাস্ট নাইট অফ দ্য ট্রিপ বলে, দিয়ে তারপরে শটান ঘুম। আমার তো ঘুমের খুব প্রয়োজন, কাল সকালবেলায় আবার বর্ধমান ফেরার আছে। ভেরি গুড মর্নিং। আমরা চলে এসেছি প্রভাত বিহারের সানরাইজ পয়েন্টে। কনকনে ঠান্ডা হাওয়া বইছে, আর লিপের তলা থেকে বেরিয়ে আসতে যথারীতি নিজের সঙ্গে যুদ্ধ করতে হয়েছে। তো চলুন আমরা সানরাইজটা একটু দেখে নিই। ভালোই ভিড় হয়েছে। এই ভিড়ের মাঝখান থেকে সবার সামনে এসে দাঁড়ানো কিন্তু একটা যুদ্ধ। রাস্তায় বিশাল গাড়ির লাইন। এই সূর্যকে চারিদিক আলো করার দৃশ্যটা অসাধারণ। অনেক দিন পর সানরাইজ দেখলাম, আর সানরাইজ দেখতে কার না ভালো লাগে। সানরাইজ দেখে আমরা বেরিয়ে পড়লাম রাঁচির উদ্দেশ্যে। এবার আমাদের বর্ধমান ফেরার পর। আশা করি আপনাদের ট্রিপটা ভালো লেগেছে। আমরা তো খুব এনজয় করেছি, ফুটিয়ে মজা করেছি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে নেক্সট রোড ট্রিপে। ততদিন অবধি টেক কেয়ার, বাই।